বছরের শুরুতেই বিমান দুর্ঘটনা, বরাত জোরে বাঁচলেন যাত্রীরা। নেপালের ভজ্রপুরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল বিমান। রানওয়ে থেকে পিছলে মাঠে নেমে যায় বুদ্ধ এয়ারের যাত্রীবাহী বিমান। অবতরণের পর বিমানে আগুন ধরে না যাওয়ায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানের 51 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য প্রত্যেকেই অক্ষত রয়েছেন। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভজ্রপুরে আসছিল। बुद्धर अहिले भर्खरै यो मलाई पठाइदियो ल। স্বমহিমায় ফিরেছেন শাহের সফরে। আর এবার বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে জুটি বেঁধে গোটা মাস জুড়ে ব্যাক টু ব্যাক সভা করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সূত্রে খবর, কোথায় কোথায় সভা হবে তাও ঠিক হয়ে গেছে। আর এরই মধ্যে এবার সল্টলেকের বিজেপি দপ্তরে কেবিন পেলেন দিলীপ ঘোষ। অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। আর এবার একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামতে চলেছেন বিজেপির সফলতম রাজ্য সভাপতি। 6 জানুয়ারি থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কর্মসূচি করবেন দিলীপ ঘোষ। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণের ব্যারাকপুর, রানাঘাট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজের পুরনো সংসদীয় এলাকা মেদিনীপুরে সভা করবেন দিলীপ ঘোষ। জানুয়ারি মাসে এমন একাধিক সভা করার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা প্রচার কৌশল নিচ্ছে বিজেপি। ফেব্রুয়ারিতে পিকনিক, চা চক্র, উঠোন বৈঠকের মধ্যে দিয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। এদিকে সল্টলেকে বিজেপির দফতরে এবার আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে এবার থেকে রোজই সল্টলেকের দফতরে বসবেন তিনি। দলের সঙ্গে দূরত্ব, রাজ্য সরকারের তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকা, শহরে অমিত শাহর মেগা বৈঠকের দিন জামাই ষষ্ঠী খাওয়া, এসবই এখন অতীত। রাজ্য রাজনীতি টি-20 পিচে ফের ফর্মে দিলীপ ঘোষ। আর এদিন ওয়ান ম্যান আর্মি তত্ত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শোনা গেল তার গলায়। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে কিছু প্রমিনেন্ট ফিগার থাকে, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। উনি যার দিকে আঙুল তুলেছেন সেটা তার দলেরই নেতা। আমি তাদের ঘরোয়া কন্দল নিয়ে কিছু বলতে চাই না। তারা ওই জন্যই তো বললাম, সকালে এক বিজেপি, বিকেলে এক বিজেপি, দুপুরে আর এক বিজেপি। তো বিজেপি নিজের ঘর সামলাতে পারে না। তাদের সবাই নেতা, সবাই স্বপ্ন দেখে বাংলা দখল করার। তো ইনি ওনার বিরুদ্ধে বলবেন, উনি ওনাকে টিকিট দেবেন না, এইসব তো হামেশাই হয়। সেই জন্যই বললাম, সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্যে এই মুহূর্তে বাংলায় কোনো রাজনৈতিক বিকল্প নেই। বুধবার যোগ দিয়েছিলেন অমিত শাহর বিশেষ বৈঠকে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করেছেন। আর শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে আগের মতোই পাওয়া গেল দিলীপ ঘোষকে। একজন ব্যক্তির একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি। পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছেন ইলেকশন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। হুমায়ুন কবিরের নতুন দল কি তৃণমূলের ভাগের মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধে করে দেবে? এই নিয়ে গত 2 সপ্তাহে রাজ্য রাজনীতিতে কম চর্চা হয়নি। এদিন এ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে এটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি। নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন। ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি নওশাদ না, আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি। দিলীপ ঘোষ বাচালতা বেশি করে, এই বাচালতার কোনো জবাব হয় না। দিলীপ বাবু এখানে একটা সত্য কথা বলে ফেলেছেন যে আইএসএফকে নিয়ে আলোচনা হয়েছিল, কি ঘটেছে, অর্থাৎ এবারও আর কিছু ঘটবে না যতই যাই হোক। কিন্তু দিলীপ বাবু ওনার দলের নেতাদেরই প্রশ্ন করুন, তাদেরই তো প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির আজকে এই জায়গায় লাফালাফি করছেন।
সেই প্রচ্ছন্ন মদত দেওয়াগুলো বন্ধ করুন। এই খেলাটা তো তারা খেলছেন, সব জায়গায় খেলেন। বিহারেও আমরা দেখিয়েছি বিভিন্ন ফোর্সকে নেমে ভোট কাটার খেলা খেলেন, এখানেও ভোট কাটার খেলা চেষ্টা করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন এটা বাংলার মাটি। এখানে ওই সব খেলার, ওই চিত্রনাট্যের কোনো দাম নেই। ওই চিত্রনাট্যগুলো বস্তা পচা চিত্রনাট্য। এখানে বাংলার মাটি শক্ত ঘাঁটি, ওসব করে লাভ হবে না। সব মিলিয়ে নতুন বছরে দিলীপময় রাজ্য রাজনীতি। রঞ্জিত সাও, শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।